৩ ১৯৮৭ সালের ১ জুন তারিখে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী শ্রীলঙ্কার তামিলদের সাহায্যার্থে ভারতীয় বিমান দিয়ে রসদপত্র ফেলার নির্দেশ দেন। অপারেশন পোমালি নামের ওই আগ্রাসী তৎপরতার পর রাজীব গান্ধী মন্তব্য করেন, আমি কি মেসেজ দিতে চেয়েছি প্রেসিডেন্ট জয়বর্ধনে হয়তো তা বুঝতে পেরেছেন। এরপর ২৯ জুলাই ৮৭-তে শ্রীলঙ্কা ভারতের সাথে আনুষ্ঠানিক চুক্তি করতে বাধ্য হয় এবং আইপিকেএফ বা ইন্ডিয়ান পিসকিপিং ফোর্স শ্রীলঙ্কার মাটিতে পা রাখে। এভাবেই ভারত আঞ্চলিক পুলিশি ভূমিকায় অবতীর্ণ হয়। এখানে আমরা চাণক্যের প্রথম, পঞ্চম ও চতুর্থ সূত্রের প্রয়োগ দেখতে পাই, যেখানে চতুর্থ সূত্রে বলা হচ্ছে সামরিক তৎপরতা চালনার মাধ্যমে রাষ্ট্রের ক্ষমতা বৃদ্ধি করতে হবে, তারও ইঙ্গিত পাওয়া যায়। ৪ ৭১ সালে প্রবাসী বাংলাদেশ সরকারকে গোপন ৭ দফা চুক্তিতে বাধ্য করা হয়। কথিত আছে ওই চুক্তিতে স্বাক্ষর দেওয়ার পর তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অজ্ঞান হয়ে যান। এরপর ১৯৭২ সালের মার্চ মাসে স্বাক্ষরিত হয় তথাকথিত ২৫ বছর মেয়াদী মৈত্রী চুক্তি, যাকে এদেশের জনগণ ঘৃণাভরে গোলামি চুক্তি বলে আখ্যা দিয়েছে। এদিকে ১৯৭৪ সালে ১৬ মে স্বাক্ষরিত সীমান্ত চুক্তি লঙ্ঘন করে ভারত এখনও বাংলাদেশের আঙ্গরপোতা বেরুবাড়ি দখল করে রেখেছে। অন্যদিকে ১৯৭৫ সালের পট পরিবর্তনের পর সৃষ্টি করা হয় শান্তিবাহিনী, যার দ্বিতীয় ফ্রন্ট হিসেবে তৈরি করে বঙ্গভূমি আন্দোলন। এছাড়া মালদ্বীপে সৈন্য প্রেরণের ঘটনাকেও আমরা ৪ নম্বর সূত্রের মিলিত প্রয়োগ বলে উল্লেখ করতে পারি। ভারতীয় শাসক গোষ্ঠী এভাবে পার্শ্ববর্তী দেশগুলোর সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চাণক্য কৌশল প্রয়োগ করে আসছে দীর্ঘদিন হতে। তবে পাকিস্তান ও চীন হয়তো একটু ব্যতিক্রম হতে পারে, কারণ এই দুটো দেশ সামরিক ও অর্থনৈতিক খাতে বিশেষভাবে শক্তিশালী। অবশ্য তারপরও পাকিস্তানকে ১৯৭১ সালে পরাজিত করা ও পরবর্তীতে সিমলা চুক্তিতে আবদ্ধ করা ভারতের ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য বলে বিবেচিত হতে পারে। এ নিবন্ধে চাণক্যের সূত্র সম্পর্কে ধারণা দেওয়ার পর আশা করি বাংলাদেশের সাথে ভারতের আচরণ নিয়ে আর কোনো বিশদ ব্যাখ্যার প্রয়োজন নেই।